শহরকেন্দ্রিক জীবনযাপন সহজলভ্যতা এবং সেই সাথে আকর্ষণীয় বিজ্ঞাপনের কারণে শিশু এবং কিশোররা কিন্তু ফাস্টফুডের প্রতি তাদের আসক্তি দিন দিন বেড়েই চলেছে। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে এই ধরনের ফাস্টফুড আইটেম যদি কেউ বা শিশুরা বড়রা যদি রেগুলার বেসিসে যদি ইনটেক করে সেক্ষেত্রে তাদের স্বাস্থ্য ঝুঁকি কোন পর্যায়ে যেতে পারে এবং সেই সাথে জানার চেষ্টা করব যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে স্থূলতা বা ওবেসিটি বা ওভারওয়েট কেন এই রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্যনিকেতনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত দীপা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাস্ট ফুডের ভয়াবহতা এবং শিশুদের স্থূলতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ফারা দিবা গ্রুপ নিউট্রিশনিস্ট এসটিএস গ্রুপ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন মাহফুজা নাসরিন শম্পা, ডায়েট কনসালটেন্ট ও ডায়েটিশিয়ান, ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই ফারা দিবা আপু আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে সহজলভ্যতা এবং আকর্ষণীয় কিছু বিজ্ঞাপনের কারণে দেখা যাচ্ছে শিশু কিশোররা কিন্তু ফাস্টফুড আইটেমের প্রতি কিন্তু তাদের এডিকশন আসক্তি দিন দিন বাড়ছে। এবং আমি শুধুমাত্র আসলে বিজ্ঞাপনের কথাও বলবো না, এখন কিন্তু দেখা যায় যে শিশু কিশোর যারা রয়েছে তারা স্কুলের টিফিন হিসেবে বিকেলের নাস্তা হিসেবে তারা কিন্তু সেই ফাস্টফুড আইটেম ফ্রাইড আইটেমগুলোকেই ইনটেক করছে। একটু জানবো যে এই ধরনের খাবারগুলোতে কি কি ধরনের ক্ষতিকর উপাদান রয়েছে? প্রথমেই বলবো এগুলোর জনপ্রিয়তার মূল কারণটা হচ্ছে ইজি টু গ্র্যাব অ্যান্ড গো এবং লেস টাইম কনজিউমিং। দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু দেখা যাচ্ছে প্যারেন্টসরাও অনেক সময় বাচ্চাদের দিয়ে দিচ্ছে, কারণ প্যারেন্টসরাও এখন নানা রকম কাজে বিজি থাকছে, যার কারণে বাচ্চাদের এটার প্রতি আসক্তি বাড়ছে। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন যে এগুলোতে কি কি ক্ষতিকর পদার্থ রয়েছে যেগুলো হেলথ হ্যাজার্ড হিসেবে কাজ করছে, তার মধ্যে প্রথমেই আছে মনোসোডিয়াম গ্লুটামেট, নানা রকম প্রিজারভেটিভস, কেমিক্যাল কালার্স। আরেকটা যেটা স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট। সো এই প্রত্যেকটি যে উপাদানগুলো আমি বললাম প্রত্যেকটি কিন্তু যে কোনো বয়সের মানুষের জন্যই মারাত্মক, বিশেষ করে বাচ্চাদের জন্য তো অবশ্যই, কারণ তাদের ডাইজেস্টিভ সিস্টেম আর বড়দের ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু অনেক পার্থক্য। আর বাচ্চাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু অনেক উইক থাকে। সো এই ক্ষেত্রে এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাটাই সাজেস্টেড। আমি এখন মাহফুজা নাসরিন শম্পা আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা যতটুকু এখন দেখছি বা বলছি যে বাচ্চারা ওবেসিটিতে আসলে ভুগছে, সেই সাথে কিন্তু অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু স্থূলতার আধিক্যতাটা কিন্তু অনেক বেশি। একটু জানবো যে বাংলাদেশে এর সিনারিওটা আসলে কেমন? অবেসিটি এখন একটা আমাদের মারাত্মক একটা স্বাস্থ্য সমস্যার মধ্যে ধরা দিয়েছে, কেননা অবেসিটির সাথে অন্যান্য যে আমাদের রোগগুলো যেমন হৃদরোগ, হাইপার টেনশন, ডায়াবেটিস টু এগুলো কিন্তু চলে আসে। সুতরাং অবেসিটি এমন পর্যায়ে চলে গেছে যে বাচ্চা থেকে শুরু করে বড়দের মধ্যেও আমরা এই অবেসিটিটা মারাত্মক আকারে দেখতে পাচ্ছি। এবং এটা যদি পার্সেন্টেজে আমি বলতে চাই, যেমন টিনেজারদের মধ্যে 8 to 9% আমরা অবিস দেখতে পাই, এবং এটা ঢাকা সিটির মধ্যে বা বেশি দেখা যায় এবং রুরাল এরিয়া থেকে আরবান এরিয়াতে বেশি দেখা যায়। তো এই অবেসিটি আমাদের অবশ্যই আসলে প্রিভেন্ট করা উচিত, কারণ এর সাথে আসলে অবেসিটির সাথে আমরা অন্যান্য রোগেও আক্রান্ত হয়ে যাচ্ছি। এটা শুধু দেখা সৌন্দর্যের ক্ষেত্রে বিবেচনা করলে হবে না, কারণ এর সাথে কিন্তু আমাদের অন্য রোগকে আমরা আমাদের দেহে আমন্ত্রণ করে থাকি। এবং এটা আমরা যেহেতু হসপিটালে জব করি, দেখা যায় যে স্কিনের ডক্টরের কাছে গেলেও সেক্ষেত্রেও দেখা যায় যে তাদের অবেসিটির জন্য তাদের বিভিন্ন ধরনের স্কিনের সমস্যাও হচ্ছে। এবং আমরা যদি কার্ডিওলজিস্টের পেশেন্ট দেখা যায় যে তাদের অবেসিটি পেশেন্টই কিন্তু অবিস পেশেন্টগুলোই বেশি থাকে কিডনি সমস্যার ক্ষেত্রে। তাই এখন আমাদের অবশ্যই এই অবেসিটি আসলে প্রিভেন্ট করা উচিত, এবং এটা আসলে এখন অন্যান্য রোগের মতো এই অবেসিটিটাও এখন আমাদের খুব বড় একটি স্বাস্থ্য সমস্যা। এবং প্রত্যেকটা বিশেষজ্ঞ কিন্তু এখন একই পরামর্শ দিচ্ছে যে যার যেই অসুখই হোক না কেন, যে ডিজিজে ভুগুক না কেন, ওজনটাকে আইডিয়াল বডি ওয়েট যেটা সেখানে নিয়ে আসতে হবে। ফারা দিবা আপনার কাছে একটু জানবো, এই যে আমরা বলছিলাম যে ফাস্টফুড আইটেমে বিভিন্ন ক্ষতিকর উপাদান থাকে, আপনি বলছিলেন
মোনোসোডিয়ামের কথা, ট্রান্স ফ্যাটের কথা, এবং সেই সাথে সেখানে কিন্তু প্রিজারভেটিভও আসলে ইউজ করা হচ্ছে। আমরা জানি যে এই ধরনের খাবারগুলো ওজন বাড়াচ্ছে, কিন্তু ওজন বাড়ানোর পাশাপাশি ইন্টারনালি আসলে আরও কি ধরনের বা কোন ধরনের ক্ষতি আসলে আমাদের অর্গানগুলোকে করছে? ওজন বাড়ানো তো একটা ফ্যাক্টর ডেফিনেটলি। আর ফাস্ট ফুডের কারণে যেই সমস্যাটা, ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আই হ্যাভ সিন যে জিআই ট্র্যাক্টের যে ক্যান্সার, এইটার রেশিও অনেক বেশি এখন। অ্যাজ আই অলরেডি হ্যাভ ওয়ার্কড ইন আ ক্যান্সার হসপিটাল, সেখানে আমরা প্রচুর পরিমাণে জিআই ট্র্যাক্টের ক্যান্সার পেশেন্ট পেয়েছি। আচ্ছা, সো এটার মূলেও কিন্তু এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস এগুলো। এছাড়া অন্যান্য অর্গানের ক্ষতি বলতে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে এটা অবশ্যই নেগেটিভ ভূমিকা রাখছে। তারপর শুধু যে বডির ক্ষেত্রে বা ফিজিক্যাল প্রবলেম সেটা না, কিছু সাইকোলজিক্যাল প্রবলেমও কিন্তু অবশ্যই ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের কারণে হচ্ছে। কারণ ফাস্ট ফুডের কারণে আমাদের হরমোনের লেভেলে ইমব্যালেন্স হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন, আচ্ছা, ল্যাকটেট হরমোন, এরকম আরও কিছু হরমোন আছে যেগুলোর ইমব্যালেন্স হয় ফাস্ট ফুডের কারণে। আচ্ছা, আর ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের প্রতি আসক্তির কারণে দেখা যাচ্ছে কিন্তু এটার একটা পরোক্ষ ইম্প্যাক্ট সোশ্যালাইজেশনেও পড়ছে। মুভি দেখে, পপকর্ন নিয়ে, সফট ড্রিঙ্কস নিয়ে বসে খাওয়া, আর ওই সময়টা, ওই লেজার পিরিয়ডটা যখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, দুইটা কিন্তু ডিফারেন্ট। এখন আমরা ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে অবসর সময় টিভি দেখছি ফাস্ট ফুড খেয়ে। তো ওই বিষয়টাও কিন্তু এখানে চলে আসছে। শুধু যে ফিজিক্যাল প্রবলেম হচ্ছে তা না, সাইকোলজিক্যাল প্রবলেমও এই ফাস্ট ফুডের কারণে হচ্ছে। আচ্ছা, মাহমুদা, আপনার কাছে একটু জানবো, এই যে শিশুদের স্থূলতাটা বাড়ছে, এক্ষেত্রে নিশ্চয়ই অভিভাবক যারা রয়েছে তাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। কেননা আমরা অভিভাবকরাই কিন্তু বাচ্চাদেরকে এই ধরনের খাবার কিনে দিচ্ছি, বাসায় রেডি করে দিচ্ছি, তাদের টিফিন দিচ্ছি, বিকেলের স্ন্যাক্স হিসেবে সেই খাবারগুলোকে সার্ভ করছি। এক্ষেত্রে অভিভাবকদের আসলে কতটুকু সচেতন হওয়া উচিত? আমরা বাচ্চাদেরকে যে ফাস্টফুড খাবারের অভ্যস্তটা করি, সেটা কিন্তু আমাদেরই সমস্যা। আমরা অভিভাবক যারা আছি খুব সহজেই যেন আমরা বাচ্চাকে স্কুলে, বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে মা বাবারা খুব সহজেই একটা দোকান থেকে একটা কিছু কিনে দিয়ে দিল, সেটা পিৎজা বা বার্গার, পেস্ট্রি, এই টাইপের কিছু একটা ইজি যেন হয়ে যায়, মানে কষ্ট করা লাগলো না, বাচ্চাটাও খুশি হয়ে গেল। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চার স্কুল ছুটির পরে মা সহ বাচ্চারা বিভিন্ন শপে যেয়ে তারা এই ফাস্টফুডগুলোই কিন্তু খাচ্ছে। তো অবেসিটির, এই বাচ্চাদের অবেসিটি রোধ করার ব্যাপারে কিন্তু মানে অভিভাবকদের ভূমিকা অনেক। আমরা যদি বাচ্চাদেরকে, আমরা যেমন ছোটোবেলা থেকে আমরা আমাদের ধর্মের শিক্ষাগুলো দিয়ে থাকি, পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিয়ে থাকি, আদব কায়দা শিক্ষা দিয়ে থাকি, সেভাবে আমাদেরকে তাদের খাবার ব্যাপারে কোন খাবারটা হেলদি, কোন খাবারটা আনহেলদি, ফাস্টফুডের সাইড এফেক্টগুলো, এগুলো বাচ্চাদেরকে সবসময় বলতে থাকতে হবে। হ্যাঁ, ওরা যখন বুঝবে যে এই জিনিসটা খারাপ, তখন কিন্তু তারাও যেটা খারাপ এটা রেগুলার খাওয়া যাবে না, রেগুলার বেসিসে না, আমরা মাঝে মাঝে খেতে পারি। এবং এটা তাদেরকে সবসময় ব্রেনে ঢুকিয়ে দিতে হবে যে বাইরের খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো তোমার স্বাস্থ্যের জন্য খারাপ, অন্যান্য শিক্ষার সাথে সাথে। আর সেকেন্ড হচ্ছে, আমরা মারা দরকার, যদি চাকরিজীবী মা হয় তাহলে খাবারগুলো টিফিনে অবশ্যই হোমমেড খাবার দিতে বলবো। গৃহিণী মার পক্ষে সম্ভব, আর যদি সে ওয়ার্কিং লেডি হয় অবশ্যই সে যেন দিতে পারে, সেজন্য আগে থেকে কিছুটা প্রিপেয়ার করে রাখবে। ঘরের তৈরি খাবার কিন্তু অবশ্যই হেলদি হবে বাইরের খাবার থেকে। আমরা কিন্তু বার্গার বলি বা যেটাই বলি, আমরা কিন্তু ঘরেই তৈরি করতে পারি। বার্গার কিন্তু একদম আমি খারাপ বলবো না, এটা কিন্তু আপনি যদি নিজে পেটিটা, মানে ভিতরের ইয়াটা তৈরি করে দেন, কাবাবটা বা ব্রেডটাও তো এখন কিন্তু ইউটিউবে অনেক সার্চ দিলেই পাওয়া যায় কীভাবে কি তৈরি করা যায়। আর যদি ওয়ার্কিং লেডি হয়, সেখানে খুব সহজেই বাসার মধ্যে উনি আগে থেকে প্রিপেয়ার করে রাখবে, এটা আপনি নাস্তা, মানে টিফিনে সে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে বাইরের খাবারের অভ্যস্ততা কমার সাথে সাথে ওবেসিটিটাও রোধ হয়ে যাবে। আচ্ছা, এই যে ওবেসিটি নিয়ে আমরা কথা বলছি, ফারাদিবা, আপনার কাছে একটু জানবো যে যখন আমরা দেখি যে কোনো বাচ্চার ওজন বেড়ে গেছে, সে ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছে, তখন যখন বলা হয় যে ওজন কমাতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, ডায়েট কন্ট্রোল মানে তারা মনে করে যে ডায়েট রেস্ট্রিকশন, একেবারেই কার্ভ কমিয়ে দিতে হবে অথবা বাদ দিতে হবে। সো এই যে এই ধরনের একটা মিসকনসেপশন, এই ব্যাপারে আপনার মতামত কি? ডায়েটটাকে সবাই একটা লোড মনে করে। জি, ডায়েট নিয়ে সবার মধ্যে একটা ভীতি কাজ করে। ডায়েট মানে ডায়েটিশিয়ান বলে দিবে এগুলো খাবেন না, কিন্তু ডায়েটিশিয়ান যে সেটার সাথে আরও কিছু অ্যাড করছে যে এভাবে খাবেন, ওই পার্টটা অনেকেই ভুলে যাচ্ছে।
আমি মনে করি বা আমি যেটা প্র্যাকটিস করি, যখন একটা বাচ্চার আমরা দেখব ওভারওয়েট বা ওবিস এবং ওয়েট কমাতে হবে, তাকে ডায়েটের ওই ভীতিটা না দিতে, তার থেকে 1-to-1 তার ফুড হ্যাবিট কী সেটা আমি প্রথমে জেনে নিচ্ছি, সে কি পছন্দ করছে সেটা জেনে নিচ্ছি, এবং তাকে যেটা জিজ্ঞেস করছি, হোয়াই আর ইউ হিয়ার, হোয়াই ডিড ইউ কাম টু মি। তখন দেখা যাচ্ছে বাচ্চাই বলছে যে আমি ওজন কমাতে চাই। ইভেন ইয়াস্টারডে ইট হ্যাপেন টু মি। সো আমি দেখেছি যে ও যখন বুঝে যে কেন এসেছি, কেন ওজন কমাতে চাচ্ছি, এবং ওকে আমি দেখাচ্ছি যে দেখো তোমার রিপোর্টসগুলো। এখনকার বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট, যেহেতু তারা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে অনেক বেশি এক্সপোজড, সো তারা কিন্তু জানে যে কোনটা কি। তো তখন যখন তাদেরকে ইনভলভ করা হচ্ছে এবং বলা হচ্ছে তোমাকে তোমার খাবারই দেওয়া হবে, জাস্ট একটু ডিসিপ্লিনড ওয়েতে এবং টাইম মেনটেন করে, তাদেরকে যদি তার ফুড একবার হ্যাবিটটাকে একটু কাস্টমাইজ করা হবে। কাস্টমাইজড করে তাদেরকে যদি একবার ইনভলভ করা যায়, দ্য সাকসেস রেট ইজ হায়ার দ্যান দ্য অ্যাডাল্ট। হোয়াট আই হ্যাভ সিন, যে তাদেরকে করলে তাদের যে 1 মান্থে যেই টার্গেট হয়তো আমি দিয়ে দিলাম, তাকেই আমি জিজ্ঞেস করি যে তুমি নেক্সট মান্থ আসলে তোমার ওয়েট কত নিয়ে আসবে। দেখা যায় সে খুব খুশি খুশি বলছে 5 কেজিস কমে আসবে, এবং এটা কিন্তু হয়। আর যদি এমন হয় বাচ্চা নিয়ে বাবা আসছে বা মা আসছে, আমরা ডিরেক্ট বাবা মার সাথে বলছি, ও ইগনোরড হচ্ছে, ও কখনোই ডায়েট ফলো করে না, দিস ইজ ওয়ান থিং। আরেকটা যেটা, বাবা মা যদি বাচ্চার সামনে বলে যে আমার বাচ্চা এটা খায় না, আমার বাচ্চা এটা খায়, ও তো সারাদিন ফাস্ট ফুড খায়, ও তো বাইরের কিছুই খায় না, এটা বললে ওদের মধ্যে একটা নেগেটিভিজম তো চলে আসে। এজন্য আমি রিকোয়েস্ট করব বাবা মাদের যে কখনো এভাবে বলতে না, পজিটিভ ওয়েতে বলতে, যাতে বাচ্চা মনে করে যে না, হি ইজ নট ইগনোরড এবং হি ইজ নট ডুইং এনিথিং রং। একটা বাচ্চা জন্মের পর নিশ্চয়ই গিয়ে চিপস কিনে নিয়ে আসে না, আমরাই তাদের হাতে তুলে দিচ্ছি চিপস, সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। সো তাকে হেল্প করতে হবে তার ওয়েতে। দিস ইজ দ্য মেইন থিং হোয়াট আই বিলিভ। এবং আপনি খুব চমৎকার একটা বিষয় বলছিলেন যে বাচ্চাকে যখন আপনারা কাউন্সিলিং করেন তখন তার লাইফস্টাইল, তার ফুড হ্যাবিট সেটি জানাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি আমার কাছে মনে হয় যে ফ্যামিলি ডায়েট চেঞ্জ করাটাও মনে হয় তার পাশাপাশি দরকার, যে ফ্যামিলিতে যে মেম্বারগুলো রয়েছে তারা কি খাচ্ছে, এই বিষয়গুলো আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। মাহফুজা, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে যেমনটি বিরতির আগে বলছিলাম যে যিনি ওবেসিটি অথবা ওভারওয়েটে যিনি ভুগছেন, তিনি তো আসলে ডায়েট কন্ট্রোল করবেনই, তার পাশাপাশি ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের ভূমিকাটাও নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলে থাকি যে ফ্যামিলি ডায়েট মেনটেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার ওজন বেশি তিনি একা নিশ্চয়ই শুধুমাত্র খাবার বেছে বুঝে খাবে না, ফ্যামিলির যে বাকি মেম্বার যারা রয়েছে, বাবা মা, সিবলিংস যারা রয়েছে, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই একইভাবে সচেতন হওয়া উচিত। অবশ্যই পুরো ফ্যামিলিটাই আসলে সচেতন হতে হবে। দেখা যায় যে একটা আমরা যখন পেশেন্ট দেখি, একজন ওজন কমাতে যারা আসে, ওজন ধরুন 5-10 কেজি কমানোর পরেই তারা বাসা থেকে তাদেরকে খুব করতে থাকে, তোমাকে দেখতে ভালো লাগছে না, আগে ছিলা সেটাই ভালো লাগতো, গালগুলো ফোলা ফোলা ছিল, দেখতে ভালো লাগতো। কিন্তু এই যে তার দেখার জন্য কি সে অফিস থাকবে, তার দেখার জন্য কি তার স্বাস্থ্যটা ওরকমই রাখবে? এটা তো না। আসলে আমাদের সুস্থ থাকতে হবে। এই যে সময়টা, জার্নিটার সময় ওকে অনেক কিছু ফেস করতে হয়, মানে আমরা সেটা শুনে থাকি যে বন্ধুরা বলছে, পরিবার, তখন অনেকে কিন্তু মিসগাইড হয়ে যায়, আমাকে মনে খারাপ লাগছে, আমি থাক ডায়েট করবো না, থাক আগেই খাই, খেয়েই বাঁচি, এরকম একটা টাইপের। তো আসলে পরিবারকেও বোঝাতে হবে। আমার কাউন্সিলিংয়ে আমি মনে করি যে আসে তার সাথে একটু মা বাবাও যদি আসে, এক্ষেত্রে আমার মনে হয় জিনিসটা সুন্দর হয় আর কি। যখন ডায়েটের জার্নিটা শুরু হয়, ওয়েট রিডাকশনের জার্নিটা যখন শুরু হয়, অধিকাংশ ক্ষেত্রে অনেকেই তো বলে থাকে যে দেখতে রোগা লাগছে বা স্কিন টোন কমে গেছে। এই জায়গাটা আমি একটু জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাল প্র্যাকটিস করা হয়, ওজন কমানো মানেই একেবারে কার বাদ দিয়ে দেওয়া বা প্রপার যতটুকু তার নিউট্রিয়েন্টের দরকার ততটুকু কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। এদিক থেকে নিশ্চয়ই একজন পুষ্টিবিদের কিন্তু বিশাল একটা ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আপনার মতামতটা কি? অনেকেই যে ক্র্যাশ ডায়েট বা বিভিন্ন একদম টোটাল কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিল, এক্ষেত্রে কি হয়, আমাদের স্কিনের যে নিচে সাবকিউটেনাস ফ্যাটটা আছে এটা সরে গিয়ে একদম স্কিন পুরো রিঙ্কেলস পড়ে যায়,
খুব বয়স দেখা যায়। তো এটা আমাদের একদমই করা যাবে না, এবং ওজন মাসে 8-10 কেজি ওজন কমিয়ে ফেলা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এসব পেশেন্টদের দেখা যায় খুব সহজেই রিঙ্কেজগুলো পড়ে, মাথা ঘুরে যায়, হিমোগ্লোবিন কমে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, মানে সব দিক দিয়ে আসলে তার বডিটা এটা খুব খারাপ অবস্থায় চলে যায়। ফারাদিবা, আপনার কাছে আমি একই প্রশ্নটাই করতে চাই। এই যে ওজন কমাতে যে আমরা এত ধরনের নিউট্রিশন আমরা মিস করে ফেলি, অথবা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পুষ্টিবিদরা কিন্তু আসলে তাদের টার্গেট থাকে যে আমি ওজন কমাবো, কিন্তু আমি ওজনটা কি প্রপার ওয়েতে আসলে কমাচ্ছি, ব্যালেন্স ওয়েতে কমাচ্ছি কিনা, সেই বিষয়টা কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হয় না। আপনার কাছে একটু জানবো যে এক্ষেত্রে আসলে কতটুকু সচেতন হওয়া উচিত, এবং সেই সাথে এইগুলো আসলে কতটুকু আমাদের শরীরের জন্য খারাপ হতে পারে। অনেকের মধ্যেই কিউরিওসিটি থাকে ডায়েট চার্টটা নিয়ে। আপনি তো আমাকে অ্যাপেল সাইডার ভিনেগার দিলেন না, ওয়েট কিভাবে কমবে? আপনি তো সকালে খালি পেটে আমাকে লেবু পানি দিলেন না, ওয়েট কিভাবে কমবে? তো যখন একজন ওভারওয়েট পেশেন্ট বা ওবিস পেশেন্ট আসেন ডায়েট মেনটেন করে ওয়েট কমাতে, তখন শুধু তার হাইট ওয়েটটা দেখলেই হবে না, তার আদার্স ইনভেস্টিগেশনসগুলোও কিন্তু গো থ্রু করতে হবে, যে তার ভিটামিন ডি লেভেল কেমন আছে। স্পেশালি এখন কিন্তু দেখা যাচ্ছে আফটার কোভিড পিরিয়ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা অনেক বেশি। ভিটামিন ডি লেভেল দেখতে হবে, তার আদার্স বডি মার্কারগুলো দেখতে হবে, ব্লাড মার্কার্সগুলো, যেমন তার ব্লাড গ্লুকোজ লেভেল কীরকম আছে, তার আদার কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, তার কোনো প্রিভিয়াস সার্জারি হিস্ট্রি আছে কিনা, তার ফ্যামিলিতে কোনো ক্রনিক ডিজিজের হিস্ট্রি আছে কিনা, উনি যদি অ্যাডাল্ট হন ক্রিয়েটিনিন লেভেলটা কেমন আছে, ইলেকট্রোলাইটসের কোনো ইমব্যালেন্স আছে কিনা, সব দেখে তারপর ওইভাবে ডায়েট চার্টটা সেট করতে হবে। এবং ফলো আপ হিসেবে নেক্সট মান্থে আসলে তার কি কি ভিটামিনসগুলো চেক করতে হবে, কারণ অনেকেই দেখা যায় ডায়েট ফলো করতে গিয়ে ভিটামিন ডেফিশিয়েন্ট হয়ে যায়, এটা খুব কমন একটা ব্যাপার। সো ভিটামিন যাতে ডেফিশিয়েন্ট না হয় ওই নিউট্রিয়েন্টগুলো অবশ্যই দিতে হবে, আর যারা প্রিভিয়াসলি ডেফিশিয়েন্ট আছে তারা যেন সাপ্লিমেন্ট নেয় সেটা এনকারেজ করতে হবে। ডক্টরের সাথে কথা বলে যদি সাপ্লিমেন্ট লাগে সেটা অ্যাড করে নিতে হবে, এই একটা ব্যাপার। আবার অনেকে দেখা যায় অ্যানিমিক থাকে, ডায়েট করতে এসে আরও বেশি অ্যানিমিক হয়ে যায়। সো এই বিষয়গুলো লক্ষ্য রেখে ডায়েট চার্টটা সেট করতে হবে, এবং সেটাই ব্যাপার হচ্ছে একবার যখন আসে নেক্সট ফলো আপে দেখা যায় অনেক পেশেন্ট আসে না ওই একই ডায়েট। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাই আমরা দেখতে পাই যে আসলে সেকেন্ড ফলো আপের ক্ষেত্রে কিন্তু রোগীরা আর আসতে আগ্রহী থাকে না। মাহফুজা আপু, আপনার কাছে একটু জানবো যে এই যে ওয়েট লস জার্নিটা, যখনই ওয়েট লস জার্নিটা শুরু হয় তখন দেখা যায় যে প্রথম 1-2 মাস খুব চমৎকারভাবেই কিন্তু ওয়েট কমতে থাকে, তিনি হয়তো প্রপারলি ডায়েটটা ফলো করছেন, তিনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ রয়েছেন, তারপরে দেখা যায় 2 মাস 3 মাস পরে কিন্তু ওয়েটটা স্টাক হয়ে যায়, ওয়েট কমাটা স্টাক হয়ে যায়, যেটাকে আমরা ওয়েট প্লাটু বলে থাকি। এর বিশেষ কোনো রিজন রয়েছে কিনা? হ্যাঁ, প্রথম দিকে ডায়েট করলে খুব দ্রুত আমরা দেখি যে 4-5 কেজি ওজন কমে গেছে। এটা হচ্ছে জাস্ট কার্বোহাইড্রেটের জন্য। আমরা যারা বেশিরভাগই অবিস পেশেন্ট কিন্তু মানে এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক করে, হয় ফাস্টফুড, নয়তো ভাত বেশি খায়, নয়তো মিষ্টি বেশি খায়। কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের পানি ধরে রাখে শরীরে। তো আমরা যেহেতু ডায়েটিশিয়ান, আমরা কার্বোহাইড্রেটটাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটে নিয়ে যাই এবং কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিই, একদম বাদ দেই না, কমিয়ে দেই। এবং সে কারণে তার শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার কারণে প্রথম দিকে ওজনটা খুব দ্রুত কমে যায়। এরপর তার কি হয়, ফ্যাটটা থাকে না, কার্বোহাইড্রেট কমে যাওয়ার পর তখন ফ্যাটটা কিন্তু বার্ন হতে একটু টাইম লাগবে, এবং একই ডায়েট যদি আপনি ফলো করতে থাকেন তখন কিন্তু ওয়েটটা স্টাক হয়ে যাবে। হ্যাঁ, আমরা ডায়েটটা চেঞ্জ করি, কিন্তু এটা পেশেন্টরা বুঝতে পারে না, মনে করে যে একটা ডায়েট নিয়ে সারা জীবন, এবং আরেকজনকেও দিয়ে দেয় যে আপনিও ফলো করেন। তো এটা আসলে ঠিক না, ডায়েট চার্টটা চেঞ্জ করতে হবে, এবং আমরা যেটা চেঞ্জ করি সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে, যেন তার কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্টের অভাব না হয় সেভাবে করে থাকি। হ্যাঁ, এটা শুধু চেঞ্জ করে ফেললেই হবে না, আমরা সেটা ব্যালেন্স করে চেঞ্জ করি। আপনার কথা প্রসঙ্গে আমি ফারাদীপ আপনার কাছে এটা জানতে চাইবো যে একই ডায়েট চার্ট দেখা যাচ্ছে যে আমি ফলো করে আমার ওয়েট কমে গেছে, সেই ডায়েট চার্ট আরেকজন যখন শুনলো তিনিও ফলো করা শুরু করলেন, এক্ষেত্রে আপনার মতামত কি, যে একই ডায়েট চার্ট ফলো করা উচিত, নাকি যার যার বডি কন্ডিশন, বিএমআই এবং অন্যান্য যে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের তার ডিজিজ থাকতে পারে, তার থাইরয়েড থাকতে পারে, ইউরিক অ্যাসিড হাই থাকতে পারে, এই বিষয়গুলো আসলে নিশ্চয়ই বিবেচনা করা উচিত? অবশ্যই দেখা যায় একজনের ডায়েট চার্ট আরেকজনকে দিচ্ছি সেটা তো পরে, ইভেন যখন একজনকে ডায়েট চার্ট দিচ্ছি তখন উনি নিয়ে বলছে আমরা ফ্যামিলির সবাই এটা ফলো করি, তাহলে আমরা ওয়েট লস করতে পারবো, এরকম কেস দেখা যায়। বাট অবশ্যই না, কারণ একজনের হাইট, ওয়েট, বিএমআই এটা তো একটা ফ্যাক্টর,
মেজারমেন্ট, ফিজিক্যাল মেজারমেন্ট, এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে আপনার ব্লাড মার্কার্সগুলো, সব মিলিয়ে একটা ডায়েট চার্ট সেট করা হয়। এবং আরও যে বিষয়গুলো থাকে, তার সাইকোলজিক্যাল মাইন্ডসেট, উনি কী ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, তার প্রায়োরিটি, তার খাবারের পছন্দ অপছন্দ, খাবারের প্যাটার্ন, ইভেন তার খাবার এফোর্ড করতে পারবে কিনা সেটা জেনেও কিন্তু আমরা ডায়েট চার্টটা ওভাবে সেট করি। সো একই ডায়েট চার্ট কখনোই সেকেন্ড পার্সনের জন্য গ্রহণযোগ্য নয় বা সেকেন্ড পার্সনের জন্য যথাযথ নয়। আচ্ছা। এই মিসকনসেপ্টটা অনেকের মধ্যেই থাকে। বিশেষ করে আমি যে কেসগুলো পাই কিডনি পেশেন্টদের ক্ষেত্রে, একই ডায়েট চার্ট, ক্রিয়েটিনিন হয়তো কন্ট্রোলে চলে আসলো, দেখলো এই ডায়েট চার্টটা ফলো করে উনি আরেকজন কিডনি পেশেন্টকে দিয়ে দিলেন। বাট সবার তো একরকম না, দেখা যাচ্ছে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স এরকম লেগেই থাকে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে, বা কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে লিপিড প্রোফাইলের একটা ব্যাপার থাকে, ক্যালসিয়ামের ব্যাপার থাকে, ভিটামিন ডি এর ব্যাপার থাকে, আয়রনের ব্যাপার, সবার একরকম হবে না। সো ডায়েট চার্ট কখনোই একরকম হবে না। একজনের চার্ট আরেকজনের ফলো করা উচিত না। এই প্রসঙ্গে একটু আসি যে আমরা সোশ্যাল মিডিয়াতে বা রিলসে কিন্তু আমরা দেখে থাকি যে অমুক সেলিব্রিটি, অমুক ইনফ্লুয়েন্সার অমুক একটা ডায়েট চার্ট ফলো করে কিন্তু তার ওয়েট তিনি 10 থেকে 15 কেজি 20 কেজি পর্যন্ত কমিয়ে দিয়েছে, এবং সেটাই কিন্তু মানুষ বুঝে না বুঝে কিন্তু ফলো করছে। এ ব্যাপারে আপনার পরামর্শ কি? সেটা ওই একই কথাই প্রযোজ্য যে ওই সেলিব্রিটির যে বডি কন্ডিশন সেটা দেখেই ডায়েট চার্টটা উনি ফলো করেছেন। বাট একটা কম পিরিয়ডের মধ্যে বেশি ওয়েট কমিয়ে ফেলা কিন্তু কখনোই সায়েন্টিফিক না। এটার অনেক লং টাইম অ্যাডভার্স এফেক্ট থাকে, হয়তো ইমিডিয়েট পাওয়া যায় না। এরকম অনেকেই আসে, আমি তো গত মাসে 10 কেজি ওয়েট কমিয়ে ফেলেছি কিন্তু এখন আমার চুল সব পড়ে যাচ্ছে। সো অ্যাডভার্স এফেক্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে, বা লং টার্মে গিয়ে দেখা যাচ্ছে তার ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, কিডনির ইজিএফআরটা কমে যাচ্ছে। সো এগুলো সাথে সাথে দেখা যায় না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা যেটা সাথে সাথে ইনস্ট্যান্ট যেটা পাই ওইটার প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ি। ইনস্ট্যান্ট 10 কেজি কমে গেল, ওকে ফাইন, বাট সেটার পরবর্তী এফেক্টটা কি হতে পারে? এক্ষেত্রে হয়তো যারা আসলে ফলো করছে সোশ্যাল মিডিয়া দেখে, এক্ষেত্রে আসলে তাদের আমার কাছে মনে হয় যে দায়বদ্ধতা বা দায়িত্বটা আমার মনে হয় অত বেশি নয়, সেখানে দায়িত্ববোধটা মনে হয় বেশি যারা ইনফ্লুয়েন্সার ইনফরমেশনটা দিচ্ছে, যে সেলিব্রিটিরা কথা বলছে, তাদের মনে হয় দায়িত্ববোধটা এক্ষেত্রে আসলে অনেক বেশি, যে তারা প্রপার ইনফরমেশনটুকু দিচ্ছে কিনা। এবং আমার মনে হয় এখানে বলা উচিত যে এই চার্টটুকু বা যে খাবারগুলো তিনি খাচ্ছেন সেটা তার বডির জন্য, তার হাইট ওয়েট অনুযায়ী আসলে সেটা প্রযোজ্য, সেটা বাকি সবার জন্য না। এটা আরেকটু মডিফাইড ওয়েতেও কিন্তু একজন সেলিব্রিটি করতে পারেন। যেমন আমি ডায়েট চার্ট ফলো করে আমি কিন্তু ওয়েট কমিয়ে ফেলেছি। সো ডায়েট ডেফিনেটলি ওয়ার্কস, অ্যান্ড আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। নট নেসেসারি আপনি আমারটা ফলো করেন, বাট আপনি ডায়েট ফলো করেন। এবং এক্ষেত্রে একটা কথাই কিন্তু আমরা কনক্লুশন দিতে পারি যে যদি তারা বলে যে যার যার ওজন কমানোর ক্ষেত্রে একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ওজন কমানো উচিত। জি, এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মাহফুজা আপু, আপনার কাছে একটু জানবো যে ওয়েট রিডাকশনের ক্ষেত্রে ডিটক্স ওয়াটার একটা বিশাল আধিপত্য বিস্তার করে আছে, সেটা ওয়ার্ল্ড ওয়াইডেই বলবে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই ম্যাল প্র্যাকটিসটা অনেক বেশি। ওজন কমানো মানেই হচ্ছে ডিটক্স ওয়াটার খেতেই হবে, এবং অ্যাপেল সাইডার ভিনেগারের কথা আপনি বলছিলেন। আমি একটু ডিটক্স ওয়াটার সম্পর্কে একটু জানতে চাই। ডিটক্স ওয়াটার খুব জনপ্রিয়, এবং এই ডিটক্স ওয়াটারের যদি আমি ইনগ্রিডিয়েন্টস বলি, দেখা যায় যে শসা, আদা, মিন্ট, এইগুলো বিভিন্ন জিনিস দিয়েই এটা করে। মানে তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু একটু অ্যাসিডিক হয়, হ্যাঁ, একটু লেবু থাকে না, তো অ্যাসিডিক হয়। বা এই যে অ্যাপেল সিডার ভিনেগার বলেন, এটাও কিন্তু অ্যাসিডিক। তো দেখা যায় যে আমি আসলে চোখের সামনেই দেখি যে সারাদিন ডিটক্স ওয়াটার খেতে থাকে, একটা ওয়াটার পটে নিয়ে যাচ্ছে, খাচ্ছে। এতে কি হয়, তার কিন্তু প্রচুর গ্যাসের প্রবলেম হয়ে যায় এইসব ওদেরকে। পরে কি হয়, খেতে পারে না ওরা, তখন গ্যাস হয়ে যায়, খেতে ভালো লাগে না, সারাক্ষণ ডিটক্স ওয়াটার খেয়ে যাচ্ছে। তখন তো যখন সে খেতে পারে না, তখন কিন্তু ওয়েট এমনিতে একটু কমবে। তো ওইটা মনে করে যে ডিটক্স ওয়াটারের হয়তো বা এটা আমি খাচ্ছি এই জন্য কমেছে। এতে এটা আসলে ঠিক না। আর এত বেশি খেলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে, দেখা যেতে পারে পটাশিয়াম বেড়ে যাচ্ছে,
হ্যাঁ, বা অন্যান্য কিছু হচ্ছে। আর আমি যখন আমার একটা ব্যালেন্স ডায়েটে আমি না থাকবো, তখন কিন্তু আমার মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো অভাব হয়ে যাবে। হ্যাঁ, এর ফলে আমাদের যে চুলগুলো পড়ে যাবে, স্কিনটা সুন্দর থাকবে না, গ্লো করবে না। হ্যাঁ, তো ডিটক্স ওয়াটার আমি খারাপ বলবো না, এটা কিন্তু খুব ভালো। আমি ডিটক্স ওয়াটারে লেবু দিচ্ছি, একটু আদা দিচ্ছি, পুদিনা পাতা এবং দিচ্ছি, বা পুষ্টিবিদ এটা হিসেবে, আমরা কিন্তু ডিটক্স ওয়াটার দিয়ে থাকি, কিন্তু এটাই একমাত্র কোনো খাবার নয় যে এটা খেয়েই ওজন কমাতে এটা হবে। হচ্ছে সহায়ক। আমরা এটাকে ব্যবহার করব আমাদের ডায়েটে, এটা আমাদের ওজন কমাতে সহায়তা করবে, কিন্তু এইটাই শুধু ওজন কমাবে এটা কিন্তু না। জি, ফারহা দিবা, একটু আপনার কাছে জানবো যে একটা ব্যালেন্স ডায়েট বলতে আসলে কি হওয়া উচিত, আমরা যদি সকাল থেকে একদম বেড টাইম পর্যন্ত চিন্তা করি? ব্যালেন্স ডায়েট এটা ডিপেন্ড করবে এজ গ্রুপ, জেন্ডার, মেল অর ফিমেল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, এগুলো তো আছে। আর যদি অনলি ফুডের ব্যাপারটা বলি, অবশ্যই ব্যালেন্স ডায়েটে 3টা মেজর মিল থাকতে হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। অনেকেই দেখা যায় ব্রেকফাস্ট স্কিপ করে যায়, লাঞ্চ ডিনার করে, অনেকে ডিনার স্কিপ করে যায়, ব্রেকফাস্ট লাঞ্চ করে। এটা করা যাবে না। 3টা মেজর মিল থাকতে হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। 2টা ইন বিটুইন মিল থাকতে হবে, একটা মিড মর্নিং, একটা আফটারনুন স্ন্যাক্স। আর ডিনারটা যদি আর্লি করে ফেলা যায়, অ্যাটলিস্ট 8-এর মধ্যে, 8 or 8:30-র মধ্যে করে ফেলা যায়, সেক্ষেত্রে বিফোর স্লিপ হালকা একটা স্ন্যাক্স বা একটা ফ্রুটস নেওয়া যেতে পারে। আর ব্যালেন্স বলতে খাবারের পোর্শন সাইজটা অবশ্যই প্রপার হতে হবে, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের প্রপোর্শনটা ঠিক থাকতে হবে, ভিটামিন, মিনারেলসের প্রপোর্শনটা ঠিক থাকতে হবে। ফর এক্সাম্পল, যদি আমি একটা প্রপার ব্যালেন্স লাঞ্চের কথা বলি, অবশ্যই কার্ব হিসেবে ভাত, রুটি অথবা ওটস থাকতে হবে, 1 or 2 পিস ফিশ আর চিকেন থাকতে হবে, কিংবা অনেকে যদি ফিশ চিকেন অ্যাভয়েড করতে চায় একটা এগ থাকতে পারে, পালস থাকতে হবে, ডালের একটা সোর্স থাকতে হবে, ভেজিটেবলস থাকতে হবে। এই মোটামুটি ব্যালেন্স ডায়েট। এবং আফটার লাঞ্চ অনেকে একটা ফ্রুটস নিতে পারে, যাতে দীর্ঘ সময় তার স্যাটিসফ্যাক্টরি লেভেলটা প্রপার থাকে, ক্ষুধা না লাগে। আচ্ছা, সো দিস ইজ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট কনসেপ্টটা খুবই সিম্পল, খুবই নর্মাল। আমরা অনেকেই এটা আসলে মিসকনসেপশন হিসেবে নিই যে ব্যালেন্স ডায়েট মানে বেশি খাওয়া, আমিষ বেশি থাকবে, মাছ, মাংস, ডিম, দুধ বেশি থাকবে। নট নেসেসারি। আচ্ছা, আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এখন দেখে থাকি যে যারা ওবেস পেশেন্ট তাদের কিন্তু ফ্যাটি লিভার খুবই কমন একটা প্রবলেম। অনেকের কিন্তু পিসিওসিস থাকে, থাইরয়েডের সমস্যা থাকে। তাদের জন্য আসলে কি ধরনের চার্ট আপনারা প্রেসক্রাইব করে থাকেন? এটা ডিপেন্ড করে ফিজিক্যাল কন্ডিশনের উপর অবশ্যই। যেমন পিসিওস থাকলে হরমোন লেভেলগুলো আগে দেখা হয়, সেটার সাথে যে রিলেটেড আমরা ডায়েটগুলো রেস্ট্রিক্ট করি। লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিসিওস। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে যেগুলো স্পেসিফিক পিসিওসের জন্য কাজ করে। হাঁটতে হবে অবশ্যই, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। সেই সাথে টোটালি বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, অবশ্যই। আর রেগুলার চেক আপে থাকতে হবে। দেখা যায় পিসিওস ধরা পড়ার পরে অনেকে আর ফলো আপ চেক আপে ডক্টরের কাছেও যাচ্ছে না, ডায়েটিশিয়ানের কাছে তো আসছেই না। ফলো আপ চেক আপটা রাখতে হবে, কারণ পিসিওস যদি দীর্ঘদিন এক্সটেন্ডেড থাকে, আনট্রিটেড থাকে, ইট মে কজ ইনফার্টিলিটি। সো এই ব্যাপারটা একটু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, মাহফুজা, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ফ্যাটি লিভারের কথা বলছিলাম, ওয়ার্ল্ড ওয়াইড এবং সেই সাথে বাংলাদেশ সহ প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু ফ্যাটি লিভার একটা বার্নিং ইস্যু এখন হয়ে গেছে। ফ্যাটি লিভার গ্রেড 2, গ্রেড 3 এখন খুবই কমন বিষয়, এবং আমরা কিন্তু দেখেছি যে 7-8 বছর বাচ্চাদেরও কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে। এক্ষেত্রে প্যারেন্টস যারা রয়েছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? ফাস্টফুডের কথা অলরেডি বলেছেন, যেটা নট গুড ফর হেলথ, কিন্তু এর বাইরে আসলে আমরা বিকল্প কি করতে পারি? ফ্যাটি লিভার, যখন ফ্যাটি লিভার কি, লিভারে ফ্যাট জমে যাচ্ছে। ফ্যাট মানে ফ্যাট জাতীয় খাবার কি, আমরা যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বেশি খাই, যেগুলো কি ভাত, রুটি, মিষ্টি, বা আমরা যদি ফাস্টফুডও কিন্তু হাই ক্যালোরি, হাই কার্বোহাইড্রেট, ফাস্টফুড মানে কিন্তু হাই ক্যালোরি, হাই কার্বোহাইড্রেট। তো এই জাতীয় খাবার যদি আমরা খাই, আমাদের এক্সেস আমাদের যে ক্যালোরিটা আমাদের দৈনিক দরকার, তার এক্সেসগুলো ফ্যাট হয়ে আমাদের শরীরে জমা হবে, তারপর সেটা লিভারেও জমা হবে। তখনই হবে কি, আমরা বলবো যে ফ্যাটি লিভার। তো আমাদের প্রথমেই এটা কমিয়ে ফেলতে হবে। আমাদের খাবার থেকে কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট কমিয়ে ফেলতে হবে, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটের প্রতি গুরুত্ব দিতে হবে। বাচ্চাদেরকে একদম অতিরিক্ত মিষ্টি, চিনি দিয়ে খাবারগুলো বন্ধ করে দিতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট কমিয়ে ফেলতে হবে, যেমন সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলো কমিয়ে ফেলতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটে নিয়ে যেতে হবে।
এবং অবশ্যই হেলদি লাইফস্টাইল। বাচ্চাদেরকে যদি আসলে কমপ্লেক্স maintain কার্বোহাইড্রেট করতে হবে। দিয়ে অভ্যেস করানো তো মনে হয় একটু ডিফিকাল্ট হয়, মানে বিকল্প বা আমরা যদি বলি ডাইভার্সিটি, সেটা কিভাবে আসলে নিয়ে আসা যেতে পারে? এখন আমি ধরেন চিনির বদলে আমি হয়তো একটু মিষ্টি জিনিসের মধ্যে একটু খেজুর দিয়ে দিতে পারি, একটু ফ্রুটসের। আমরা ফ্যাটি লিভারের ক্ষেত্রে কিন্তু মিষ্টি ফলও নিষেধ করা হয়, কারণ এটা তো ফ্রুক্টোজ থাকে। ফ্রুক্টোজও সেম যে আপনাকে গ্লুকোজই তৈরি হবে, আমাদের সব কার্বোহাইড্রেটই তো গ্লুকোজই এন্ড প্রোডাক্ট। তো আপনি তারপর আমরা চিনির বদলে বা গুড়ের বদলে, অনেকে মনে করে যে গুড়টা মনে হয় ভালো, চিনি খাবো না, বা মধুটা ভালো। আসলে না, চিনি গুড় মধু সব একই। তো আমরা যখন মিষ্টির জাতীয় চিনি না দিয়ে আমরা একটু খেজুর দিয়ে মিষ্টিটা করতে পারি, একটু কলা দিয়ে মিষ্টিটা করতে পারি। এটার বেনিফিট কি, আমরা শুধু মিষ্টিটা পাচ্ছি না, অনেক নিউট্রিয়েন্টও পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা খেজুর থেকে, কলা থেকে পাচ্ছি। কলায় অনেক ফাইবারও আছে। আর বেশি করে একটু ফাইবার ইনটেক করার শিখাতে হবে। যেমন শাক সবজি খোসা সহ, যেমন অ্যাপেল ট্যাপেল, এগুলো খোসা সহ যেই ফলগুলো খাওয়া যায় খোসা সহ খাওয়া। এবং আমার মনে হয় তো প্রতিটি স্কুলে একজন ডায়েটিশিয়ান থাকা উচিত, যে কিনা আসলে কাউন্সিলিং করবে। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অর্থাৎ ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, এবং সেই সাথে আপনি যা খুব চমৎকার করে বললেন যে স্কুল থেকেও যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় যে বাচ্চাদেরকে একটা প্রপার ডায়েট কীরকম হওয়া উচিত সেই ব্যাপারে কোনো ক্যাম্পেইন যদি করা যেতে পারে, সেক্ষেত্রে বাচ্চারা কিছুটা হলেও সচেতন হবে। এই বিষয়গুলোই আরেকটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। ফারহাদ, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে বাচ্চাদেরকে আমরা বলছি যে ফাস্টফুড তাদের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু তারপরে কিন্তু একদিন দুই দিনে কিন্তু এই অভ্যাসটুকু কিন্তু চেঞ্জ করা আমাদের জন্য সম্ভব না। তারপরও কিন্তু তাদের মধ্যে একটা ক্রেভিং কিন্তু থাকে। এই ক্রেভিংটাকে আসলে আমরা কিভাবে কমাতে পারি, বা বিকল্প কী কী ধরনের খাবার রয়েছে যেটা তাদের ক্রেভিংটাকে কমাতে পারে? ফাস্ট ফুড ক্রেভিং কমাতে হলে আগে জানতে হবে ক্রেভিংটা কেন হচ্ছে। বিশেষ করে যখন স্কুল ছুটি হয়, বাচ্চারা বের হওয়ার পরেই ফাস্ট ফুডের ক্রেভিংটা বেশি হয়। বাসায় যাওয়ার আগে একটা চিপস বা একটা জুস কিনে নিতে চায়। এটার আরেকটা কারণ, অনেক সময় বাচ্চারা কিন্তু টিফিনটা স্কিপ করে। সো প্রথমেই খেয়াল রাখতে হবে বাচ্চার ব্রেকফাস্টটা প্রপার হচ্ছে কিনা, টিফিনটা প্রপার দেয়া হচ্ছে কিনা। আবার অনেক বাবা মা সকালে ব্রেকফাস্টটা দিতে মানে একদম প্রপার ব্রেকফাস্ট বাচ্চাকে দিতে পারছে না টাইম কনস্ট্রেন্টের কারণে। সেক্ষেত্রে ইজি যেগুলো ব্রেকফাস্ট করা যেতে পারে, যেমন ব্রাউন ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ করে দেওয়া যেতে পারে, রুটিটা একটা র্যাপ করে দেওয়া যেতে পারে যাতে অন দ্য ওয়ে খেয়ে নেওয়া যায়, বা অ্যাটলিস্ট একটা এগ এবং এক গ্লাস দুধ দিয়ে দিতে পারে। কারণ একটা বয়েলড এগ অনেকক্ষণ কিন্তু পেটে থাকে, একটা বাচ্চার অনেকক্ষণ ক্ষুধা লাগে না। যদি নাটসে অ্যালার্জি না থাকে, নাটস দেওয়া যেতে পারে, ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে, বা ম্যাঙ্গো দিয়ে বাসায় একটু স্মুদির মতো বানিয়ে দেওয়া যেতে পারে। অনেক রকম ফ্রুটস দিয়ে, ফ্রুটসগুলো বাচ্চা যদি বেশি ইয়াং ছোট হয়, ফ্রুটসগুলো বিভিন্ন কেটে, যেমন একটা মাউস শেপে কেটে বা একটা প্যান্ডা শেপে কেটে, এরকম কিন্তু এখন পাওয়া যায় মোল্ড। ওভাবে ফ্রুটস কেটে তাকে সার্ভ করলে সে কিন্তু আরও খাবার, ভেজিটেবলস বা ফ্রুটসের প্রতি আরও আগ্রহী হবে ওই টাইমটাতে। আর কোনোভাবে যদি ওই ক্রেভিং টাইমটা কিন্তু ভেরি শর্ট স্পেন, 20 থেকে 25 মিনিটস, এর মধ্যে যদি তাকে কোনোভাবে বিজি রাখা যায় এবং ওই পিরিয়ডটা এই 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু দেখা যায় যে তার যতটুকু খাবার খাওয়ার সেটা কিন্তু সে খেয়ে ফেলছে বা ডিমান্ড করছে। এই জায়গায় আমি একটু সফট ড্রিঙ্কসের কথা বলতে পারি। সফট ড্রিঙ্কসের ব্যাপারে কিন্তু বাচ্চাদের অনেক অনেক আগ্রহ থাকে, এবং আমরা যতটুকু জানি যে পৃথিবীর যদি 10টা অস্বাস্থ্যকর খাবার থাকে তার মধ্যে এটি কিন্তু 1 থেকে 2 নম্বরে রয়েছে। এ ব্যাপারে একটু অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সফট ড্রিঙ্কস অভিভাবকদের উদ্দেশ্যে বলার আসলে আমরাই ওদেরকে অভ্যস্ত করেছি। দে নেভার ওয়েন্ট অ্যান্ড বট, রাইট? আমরাই তাদের হাতে তুলে দিয়েছি। সো এটা এখন আমাদেরই দায়িত্ব কিভাবে এটা থেকে দূরে সরিয়ে আনা যায়। সো যখন ফর এক্সাম্পল ক্লাস শেষে বের হওয়ার পর, এখন ইটস টু হট আউটসাইড, গরম লাগলে একটা বাচ্চা সফট ড্রিঙ্কস চাইতেই বা কোনো একটা প্রোগ্রাম পার্টি মানেই কিন্তু সেই সফট ড্রিঙ্কসটা কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, প্রোগ্রাম পার্টিটা আমি পরে আসছি। যখন বের হয়ে আসছে বাচ্চাটা, এসে যদি কোনো ড্রিঙ্কস সে ডিমান্ড করে, আমি অবশ্যই বাসা থেকেই বানিয়ে নিয়ে যাব। একটা মিক্সড ফ্রুট জুস নিয়ে যেতে পারি, একদম তাজা ফলের রস, হোমমেড, নট
বাইরে থেকে কেনা, এরকম নিয়ে যেতে পারি। একটু মিল্ক শেক স্মুদির মতো নিয়ে যেতে পারি ঠান্ডা, এটা হতে পারে। আর আপনি যেটা বললেন এটা খুবই একটা মেজর ইস্যু। এখন আমাদের ইনভিটেশনে আমাদের আফটার মেইন মিল আমাদের ড্রিঙ্কস হিসেবে আমরা কিন্তু সফট ড্রিঙ্কস রাখি, বাট এটা ইনস্টেডে আরও অনেক কিছুই রাখা যায়। বোরহানি ইজ আ গুড অপশন, হেলদিও। সো আমরা যদি প্র্যাকটিসটা বাসা থেকেই শুরু করি তাহলেই কিন্তু এটা আস্তে আস্তে আমরা স্প্রেড করতে পারবো। সচেতনতাটা বাসা থেকেই শুরু করতে হবে। এবং হ্যাং আউটসে গেলেও আমরা দেখা যাচ্ছে ওই সফট ড্রিঙ্কস না হলে চলছেই না। আস্তে আস্তে যে হয়তো দিনে 3টা সফট এক্ষেত্রে তো আমরা বলতে পারি যে আসলে আমরা একেবারে আসলে বাদ দেওয়ার কথা কিন্তু আমরা কখনোই বলি না, সেটা আমরা সীমিত পরিমাণে খাওয়ার কথা বলতে পারি। মাহফুজা, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আমরা এত ধরনের খাবারের কথা বলছি যে ফার্স্ট ক্লাস প্রোটিন গ্রহণ করতে হবে, শাকসবজি গ্রহণ করতে হবে, কিন্তু এর বাইরেও আরও কিছু নিউট্রিয়েন্ট রয়েছে যেটি বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য কিন্তু চমৎকারভাবে কাজ করে থাকে। যেমন বাচ্চারা কিন্তু মাছ খেতে খুব একটা পছন্দ করে না, আমরা জানি যে সেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এবং বাচ্চাদের কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বি ভিটামিনের অভাব অনেক বেশি দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু তাদের একাডেমিক পারফরমেন্স, অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে। এই ব্যাপারে আপনার পরামর্শ কি? আসলে কোন কোন ধরনের খাবার তাদের গ্রহণ করা উচিত? বি ভিটামিন কমে যাচ্ছে কারণ আমরা খুব প্রসেসড খাবার খাই না, ময়দার খাবার বেশি খাই আমরা। ময়দা মানে কি, যে ফাস্টফুড বললাম, আবারও ফাস্টফুডেই চলে আসতে হয়, যে বার্গার, পিৎজা, এই টাইপের স্যান্ডউইচ, এগুলো তো আসলে ময়দা তৈরি খাবারই, মানে খুব প্রসেসড, গমটাকে খুবই প্রসেস করে দেয়, তো বি ভিটামিন থাকে না। আমরা সাদা চালের ভাত খাই, বি ভিটামিন কমে যাবে। তো ওই যে বলা লাল চাল, ঢেকি ছাটা চাল, সে আমাদের আগে ইয়েতে চলে যেতে হবে, এগুলো খেলে কিন্তু আমাদের বি ভিটামিনের ঘাটতিটা হবে না। আরেকটা বলেন মাছ খেতে চায় না, এটা আসলে আমরা সামুদ্রিক মাছে আমরা জানি যে বেশি পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এবং প্ল্যান্ট সোর্সের থেকে কিন্তু মানে অ্যানিম্যাল সোর্সের ওমেগা 3টা আমাদের বেশি কাজে লাগে প্ল্যান্ট সোর্সের থেকে। তো আমাদের মাছের তেলের কিন্তু আসলে বিকল্প নাই। এটা আমাদেরকে মানে এটাকে বিভিন্ন হয়তো রেসিপি করে আমাদের খাওয়ানোর অভ্যাস করতে হবে। আর কাউন্সিলিংয়ে আমি মনে করি কাউন্সিলিংয়ের উপরে কিছু নাই, বাচ্চাদেরকে সবসময় বোঝাতে হবে এটা খেলে তোমার ব্রেন ভালো হবে, এবং পরিবারের সবাই যদি আসলে এইটা খায় অবশ্যই বাচ্চারা সেটা অভ্যস্ত হবে আমি মনে করি। এবং সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়েরা কিন্তু স্কুল শেষ হওয়ার পরে কিন্তু তারা কোচিংয়ে দিচ্ছে অথবা প্রাইভেট টিউটরের কাছে কিন্তু তারা ওই বিষয়টাকে তারা প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু তার জায়গায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা ইম্পর্টেন্ট, যেটা তার ব্রেন ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা কিন্তু তারা অনেকটাই আসলে ইগনোর করে থাকে, যেটার জন্য বাচ্চাদের স্থূলতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। একদম ঠিক কথা, একদম খুব ইগনোর করে। আমি তো আমার কাছে এরকম অবিস পেশেন্ট আসলে যখন তাদেরকে লাইফস্টাইলটা জিজ্ঞেস করি, দেখা যায় স্কুলের পরে কোচিং বা মাদ্রাসা বা হুজুর আসে, মানে তারপর মোবাইল, মানে তার খেলার কোনো টাইম নেই। যদি বলি যে খেলতে দিচ্ছেন না কেন, বলে খেলবে কোথায়, বাইরে যাওয়ার জায়গা নাই, ঘরে জায়গা নাই, হ্যাঁ ছাদে উঠতে দেয় না, ছাদ নাই, তো খেলবে কোথায়? আমি তো মনে করি যে বাচ্চাদের যে এই খেলাধুলাটা, এটা তার মৌলিক চাহিদার একটা চাহিদা। আমি বলি যে এটা ওর মৌলিক চাহিদার একটা, আপনি ওকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কাপড় দিচ্ছেন, খাওয়াচ্ছেন, এই যে খেলতে দিবেন, এটা ওর একটা আপনার বেড়ে ওঠার জন্য দরকার। শুধু পড়ালে তো হবে না। ও বিকাল টাইমটা একটা হুজুর দিয়ে বসায় রাখলো বা একটা কোচিংয়ে পাঠিয়ে দিচ্ছে বাচ্চাকে, এটা না, বাচ্চাকে বিকাল টাইমটা এটা ওর নিজস্ব টাইম। এই টাইমে কেন ওকে এঙ্গেজ করবে আলাদা কাজে? এটা ও খেলবে। ও যদি ছাদে জায়গা না থাকে, বাইরে যেতে না পারে, ঘরে দড়ি লাফাবে, মানে ঘরে লাফালাফি করবে, লাফাতে দিবেন বাচ্চাকে। অর্থাৎ এই যে আমরা আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই দরকার। খেলার মাঠ নেই বা পর্যাপ্ত স্পেস নেই, কিন্তু আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়েও কিন্তু বাচ্চাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে পারি। যার বাসায় কিছু নেই, একটা রিং দিতে পারে, রিং ঝুলবে, সমস্যা নেই তো। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তবে একটা বিষয় না বললেই নয়, আসলে শিশু থেকে আমরা যদি বড়দের কথা আমরা বলে থাকি, সবার জন্য যদি একটা প্রোটোকল থাকে যে আসলে সুস্থ থাকার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং ব্যালেন্স ডায়েটের বিকল্প আসলে কিছুই নেই। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।